হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন অফ এ রিজিড বডি, এই অধ্যায়ের প্রথম ক্লাস করব। তো প্রথমে রিজিড বডি কাকে বলে? দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু বলতে আমরা বুঝি যে বস্তুতে বল প্রয়োগ করলে তার আকার আয়তন অপরিবর্তিত থাকে, অর্থাৎ বল প্রয়োগ করা সত্ত্বেও কণাগুলির পারস্পরিক দূরত্ব সর্বদা স্থির থাকে, তাকেই বলে দৃঢ় বস্তু। ওকে, তো প্রথমে বলের ভ্রামক, মোমেন্ট অফ এ ফোর্স, এইটা বোঝানোর জন্য আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। দেখো, এক্স ওয়াই প্লেনে একটা বস্তু আছে, বস্তুর একটা পি বিন্দু, মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। বস্তুটিকে এক্স ওয়াই তলে ঘোরানোর জন্য এফ ভেক্টর বল প্রয়োগ করা হয়েছে, আর একটা জেড অক্ষ আছে। তো এখানে আর ভেক্টর আর এফ ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা থিটা, আর এফ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটাও অবভিয়াসলি থিটা হবে। আর এই ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে, এটা যদি ডি ধরি তাহলে এইটা থিটা হলে এটা আর কস থিটা, তাহলে ডি ইকুয়াল টু আর সাইন থিটা। এটা হচ্ছে কি না, ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কেমন? এটা লম্ব দূরত্ব, মানে এটা লম্ব টানা হয়েছে আর কি, এখানে লম্ব টানা হয়েছে। তো ডি ইকুয়াল টু আর সাইন থিটা। আর বলের ভ্রামক কাকে বলে না, কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বল একটি বস্তুতে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকেই বলে বলের ভ্রামক। আমি কি বললাম একটু লিখি, যে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বল একটি বস্তুতে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে বলের ভ্রামক বলে। কেমন? তো এখানে এই বলের ভ্রামক মানে বলের ভ্রামক কি হয় না, বস্তুতে প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব এর উপর নির্ভর করে। কি বললাম? বলের ভ্রামক কোনো বস্তুর ভ্রামক কি হচ্ছে না, প্রযুক্ত বলের মান মানে এফ ধরো ম্যাগনিটিউড, এবং ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ওকে, এবং ঘূর্ণাক্ষ থেকে, এটা ধরো ঘূর্ণাক্ষ, ধরো এটা যেটা অক্ষ ধরো ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের উপর নির্ভর করে। কেমন? তাহলে এখানে এফ ভেক্টর বলের ভ্রামক, এফ ভেক্টর বলের ভ্রামক কী হবে, মানে ধরো মূলবিন্দু ও সাপেক্ষে আর কি, এফ ভেক্টর বলের ভ্রামক কী হবে, ধরো টাউ ভেক্টর। এটা গ্রিক লেটার টাউ, TAU, উচ্চারণ হবে টাউ ভেক্টর। এটা হয় আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, অর্থাৎ এখানে আর ক্রস এফ মানে ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। তাহলে টাউ ভেক্টর ইকুয়াল হচ্ছে আর ক্রস এফ। তাহলে টাউ এর মান কত হবে, ম্যাগনিটিউড আর এফ সাইন থিটা। ওকে, যেখানে থিটা হচ্ছে, দেখো লক্ষ্য করো, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড এফ ভেক্টর। ওকে, তাহলে দেখো এখানে আর সাইন থিটা মানে ডি, তাহলে এফ ডি, এটা হচ্ছে ভ্রামকের মান, হচ্ছে এটা বলের ভ্রামকের মান, বল ইন্টু এখানে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ওকে,
তাহলে এখন দেখো, যদি r ইকুয়াল টু 0 হয়, যদি r ইকুয়াল টু 0 হয়, তাহলে f ইকুয়াল টু 0, সরি টাউ ইকুয়াল টু 0। আর জিরো মানে যদি প্রযুক্ত বল ঘূর্ণন কেন্দ্রে বা ঘূর্ণন কেন্দ্রে যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় বা ঘূর্ণাক্ষে বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর ঘূর্ণন হয় না। কোনো বস্তুতে যদি ঘূর্ণন কেন্দ্রে আমরা বল প্রয়োগ করি বা ঘূর্ণন অক্ষে বল প্রয়োগ করি, সেই বল বস্তুকে ঘোরাতে পারে না। আবার যদি থিটা 90 ডিগ্রি হয়, তাহলে দেখো বলের ভ্রামক হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কত, আর ইন্টু এ, বল ইন্টু দূরত্ব। থিটা 90 ডিগ্রি মানে বলের ক্রিয়ারেখা যদি কি হয় না, মানে অবস্থান ভেক্টরের সঙ্গে লম্বভাবে হয়, মানে আর ভেক্টরের সঙ্গে বলের ক্রিয়ারেখা যদি লম্বভাবে হয়, তাহলে মানে বলের ভ্রামক ম্যাক্সিমাম হয়। মানে দরজাকে যদি আমরা বন্ধ করতে চাই বা খুলতে চাই, তাহলে লম্বভাবে যদি বল প্রয়োগ করি, তাহলে বলের ভ্রামকটা বেশি হবে। লম্বভাবে বল প্রয়োগ করলে বলের ভ্রামকটা ম্যাক্সিমাম হয়। ওকে, তাহলে এখানে বলের ভ্রামক কি হলো, একটা ভেক্টর রাশি, যেটি এখানে বলের ভ্রামকের দিক কোন দিকে হবে, টাও ভেক্টর আর ক্রস এফ। যেহেতু আর ভেক্টর আর এফ ভেক্টর আছে এক্স ওয়াই প্লেনে, তাহলে এর ডিরেকশন হবে রাইট হ্যান্ড স্ক্রু রুল নিয়ম অনুসারে এটা হবে জেড অক্ষ বরাবর টাও ভেক্টর। যেহেতু আর ক্রস এফ, ক্রস প্রডাক্টে আমরা জানি আর ক্রস এফ ভেক্টরটা কোন দিকে আছে না, আর ক্রস এফ ভেক্টরটা হচ্ছে টাও ভেক্টর, যেটা আর ভেক্টর এফ ভেক্টর উভয়ের উপর লম্ব। ওকে, তার টাও ভেক্টর হবে এইদিকে, মানে আর এফ এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে বলের ভ্রামকটা হবে জেড অক্ষ বরাবর, এক্স ওয়াই তলের সঙ্গে লম্ব হবে। আর বলের ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি, যেটি বস্তুর তলের সঙ্গে, মানে ঘূর্ণন তল তার সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। আবার যদি কোনো বল বস্তুকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরায়, তাহলে বলের ভ্রামক কি হয়, পজিটিভ। মানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে যদি ঘোরায়, তাহলে এক্ষেত্রে দেখো মানে বলের ভ্রামকটা পজিটিভ হবে। যদি কোনো বল বস্তুকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরায়, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে টাউটা পজিটিভ হবে। ওকে, আবার যদি কোনো বল প্রযুক্ত বল বস্তুটিকে ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, তাহলে টাউ কি হবে, নেগেটিভ হবে, মানে ঋণাত্মক ভ্রামক। তার ভ্রামক ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তনের জন্য বলের ভ্রামক ধনাত্মক হয়, আর ক্লকওয়াইজ আবর্তনের জন্য বলের ভ্রামক ঋণাত্মক হয়। ওকে, আমি বলের ভ্রামক সম্বন্ধে বললাম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দ্বন্দ্ব, মানে যুগ্ম বল। দ্বন্দ্ব এবং টর্ক, কাপল অ্যান্ড টর্ক। তো এটা বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকছি। দেখো, সাপোজ একটি রিজিড বডি আছে, ধরো এটা একটা রিজিড বডি, দৃঢ় বস্তু। এবার এটা ধরো বস্তুগামী একটা অক্ষ, এটা ধরো মূল বিন্দু, সাপোজ এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন এ বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে এফ বল, আর বি বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে ওই এফ বল। এই দুটি বল সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী। তাহলে কি বললাম না, কোনো বস্তুকে ওই বস্তুগামী অক্ষের সাপেক্ষে ঘোরানোর জন্য দুটি ভিন্ন বিন্দুতে সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী বল প্রয়োগ করতে হয়। এরূপ যে বল সংস্থা তাকে বলে দ্বন্দ্ব। কি বললাম, আমি জাস্ট একটু লিখি। কোনো বস্তুকে
ওই বস্তুগামী অক্ষের সাপেক্ষে ঘোরানোর জন্য দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল সমান্তরাল ও বিপরীতমুখী কোনো বস্তুকে ওই বস্তুগামী অক্ষের সাপেক্ষে ঘোরানোর জন্য দুটি ভিন্ন বিন্দুতে, মানে এখানে এ বিন্দু আর বি বিন্দুতে ক্রিয়াশীল সমান্তরাল ও বিপরীতমুখী বল প্রয়োগ করতে হয়। এরূপ যে বলের সংস্থা, বলের সংস্থাকে কি বলে না এখানে দ্বন্দ্ব বা যুগ্ম বল বলে। ওকে, তাহলে এই দ্বন্দ্ব কোনো বস্তুতে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকেই বলে টর্ক। কি বললাম? দ্বন্দ্ব কোনো বস্তুতে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে টর্ক বলে। তাহলে টর্ক আর দ্বন্দ্ব বললাম। এখন এই টর্কের মান কত হবে না, এখানে মূলবিন্দু, এখানে ধরো ঘূর্ণন কেন্দ্র ধরো ও বিন্দু, তাহলে এখানে ও বিন্দু সাপেক্ষে বলগুলির ভ্রামক। ওকে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে বলগুলির ভ্রামক নিয়ে পাই। তাহলে ধরো টর্ক, তার টর্ক টাউ, ধরো টাউ কি হয় না, এখানে এফ ভেক্টর বল ক্রিয়া করছে ধরো এ বিন্দুতে, তাহলে এফ ইন্টু ধরো ও থেকে মাপা হচ্ছে দূরত্ব, তাহলে এফ ইন্টু ও এ প্লাস, আবার এই বলটা ধরো যদি আমরা এটা যদি প্লাস ধরি, বল ভেক্টর আসি, তাহলে এটা মাইনাস হবে, উল্টো দিকে আছে মাইনাস এফ, আর ও থেকে যদি প্লাস ধরি তাহলে ও থেকে বি হবে মাইনাস, তাহলে মাইনাস ও বি। কেমন? তাহলে কি হয়ে গেল এফ ইন্টু ও এ প্লাস ও বি, তাহলে হয়ে গেল কত এফ ইন্টু এ বি। ধরো এ থেকে বি এই দূরত্ব ধরো ডি, সাপোজ ডিটা কি না এই বল দুটির মধ্যে লম্ব দূরত্ব, তাহলে এফ ডি, তাহলে টাউ সমান হয়ে গেল এফ ডি। তাহলে দেখো টাউ সমান হয়ে গেল এফ ডি। যদি আমরা এই এ বি সমান যদি ধরতাম, বা ধরো এফ ইন্টু আর ধরো সাপোজ, তাহলে এফ ইন্টু ডি, তো টাউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। তাহলে দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে বলের ভ্রামক টাউ সমান এফ ইন্টু ডি। তাহলে দেখো বলের ভ্রামক আর টর্ক দুটো অভিন্ন রাশি বেরিয়ে গেল। তাহলে বলতে পারি যে দেয়ারফর বলের ভ্রামক ও টর্ক দুটি অভিন্ন ভৌত রাশি। মানে কি? এদের মাত্রা ও একক একই। ওকে, বলের ভ্রামক ও টর্ক দুটি অভিন্ন ভৌত রাশি, এদের মাত্রা ও একক একই। মাত্রা কি হবে আর একক কি হবে? একক সিজিএসে হবে বল ইন্টু দূরত্ব ডাইন সেন্টিমিটার, আর এসআইতে কী হবে নিউটন মিটার। আর মাত্রা কি হবে? বল হচ্ছে এম এল টি মাইনাস টু আর ডিস্টেন্স এল, তাহলে হয়ে গেল কত না এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওকে, তাহলে বলের ভ্রামক আর টর্কের মাত্রা হয়ে গেল একই। বল হচ্ছে এম এল টি মাইনাস টু আর ডিস্টেন্স ডি মানে এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর ইউনিটও সেম হয়ে গেল ডাইন সেন্টিমিটার নিউটন মিটার সিজিএস আর এসআইতে। ওকে, তো আমি তোমাদের বলের ভ্রামক আর টর্ক এই দুটো জিনিস একটু আইডিয়া দিলাম। তো এখন আমরা এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশন বলে দিলাম। এখন আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস এই চ্যাপ্টার, সেটা হচ্ছে টর্ক
আর কৌণিক ত্বরণ এর সম্পর্ক। ঠিক আছে, টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক। টর্ক ও কৌণিক ত্বরণ এর মধ্যে রিলেশন। ওকে, তো এর জন্য আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। একটা ধরো এটা ঘূর্ণন অক্ষ, এই অক্ষ সাপেক্ষে বস্তুটা ধরো ঘুরবে। ধরো এটা রিজিড বডি, অসংখ্য কণার সমষ্টি। ধরো M1 কণা, M2 কণা, M3 কণা, ঘূর্ণাক্ষ। এটা ঘূর্ণাক্ষ থেকে কণাগুলির দূরত্ব, ধরো M1 কণার দূরত্ব R1, M2 কণার দূরত্ব ধরো R2, M3 কণার দূরত্ব হচ্ছে R3। ওকে, এই অক্ষ সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারে আর কি। ওকে, তো একটি অক্ষের সাপেক্ষে, যে ঘূর্ণাক্ষ, একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তুকে ধরো আমরা ঘোরাতে গেলে টর্ক প্রয়োগ করতে হয়। একটি অক্ষের সাপেক্ষে কোনো বস্তুকে ঘোরাতে গেলে টর্ক প্রয়োগ করতে হয়। টর্ক প্রয়োগের ফলে কি হবে? বস্তুতে কৌণিক ত্বরণ উৎপন্ন হবে। টর্ক প্রয়োগ করলে কৌণিক ত্বরণ উৎপন্ন হবে। যেমন বল প্রয়োগ করলে রৈখিক ত্বরণ উৎপন্ন হয়, তেমনি টর্ক প্রয়োগ করলে কৌণিক ত্বরণ উৎপন্ন হবে। এবং এই কৌণিক ত্বরণের মান বস্তুর কেবলমাত্র ভরের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? ভর বন্টনের উপর। এই কৌণিক ত্বরণের মান এখানে ঘূর্ণাক্ষের সাপেক্ষে বস্তুর ভর বন্টনের উপর নির্ভর করে। ওকে, তো আমরা জাস্ট এখন দেখে নিচ্ছি রিলেশনটা। ধরা যাক M1, M2 এইসব ভরের কণাগুলি ঘূর্ণাক্ষ থেকে যথাক্রমে R1, R2 ... দূরত্বে আছে। ওকে, তাহলে দেয়ারফর M1 কণার উপর প্রযুক্ত টর্ক, M1 কণার উপর প্রযুক্ত টর্ক কত হবে না? টর্ক যদি আমরা বলি, ধরো M1 কণার উপর, M1 ভরের কণা আর কি, কণার প্রযুক্ত টর্ক যদি আমরা বলি কত হবে না? বল ইন্টু দূরত্ব। বল ধরো F1, দূরত্ব R1। F1 মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন R1। A1 মিনস R1 আলফা R1, তার কত হয়ে গেল? M1 R1 স্কোয়ার আলফা। তা আলফা হচ্ছে এখানে কৌণিক ত্বরণ। ওকে, আর সিন্স আমরা জানি রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ, তাহলে এই ফর্মুলা। তাহলে M1 কণার উপর প্রযুক্ত টর্ক হচ্ছে M1 R1 স্কোয়ার আলফা। সিমিলারলি আমরা বলতে পারি অনুরূপে M2 কণার উপর প্রযুক্ত টর্ক কত হবে? M2 R2 স্কোয়ার আলফা অ্যান্ড সো অন, এরকম চলবে। দেয়ারফোর তাহলে বস্তুটিতে প্রযুক্ত মোট টর্ক কত হবে? টাউ ইকুয়াল টু, তাহলে M1 R1 স্কোয়ার আলফা প্লাস M2 R2 স্কোয়ার আলফা প্লাস ... ওকে, তাহলে এখানে আলফা যদি কমন চলে যায় তাহলে কত হয়? M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ... তাহলে আলফা এটা লিখতে পারি সামেশন MR স্কোয়ার। তাহলে এই সামেশন MR স্কোয়ার হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্ট টার্ম। সেই টার্মটাকে বলে কি? মোমেন্ট অফ ইনার্সিয়া I, যেখানে I সমান সামেশন MR স্কোয়ার, তাকে বলে কি? বস্তুর জাড্য ভ্রামক। তাহলে এটাই ছিল টর্ক আর কৌণিক ত্বরণের সম্পর্ক। কি সম্পর্ক হলো না? টর্ক সমান হয়ে গেল জাড্য ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। তাহলে টর্ক হচ্ছে টাউ সমান I আলফা। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া, জাড্য ভ্রামক কাকে বলে। এখন আমরা জাড্য ভ্রামক সম্বন্ধে
আলোচনা করি। জাড্য ভ্রামক, দ্যাট মিন্স মোমেন্ট অফ ইনার্সিয়া, দেখো জাড্য ভ্রামক আমরা যদি ডেফিনেশন বলি তাহলে আমরা এই যে আগের যে রিলেশন পেয়েছিলাম আমরা একটু আগে, যে টর্ক সমান আই আলফা, টর্ক সমান আই আলফা, তাহলে দেখো আলফা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে টাউ ইকুয়াল টু আই, অর্থাৎ বলতে পারি যে অর্থাৎ কোনো বস্তুকে একক কৌণিক ত্বরণ সহ, মানে ঘূর্ণাক্ষের সাপেক্ষে ধরো, অর্থাৎ কোনো বস্তুকে ঘূর্ণাক্ষের সাপেক্ষে একক কৌণিক ত্বরণে ঘোরানোর জন্য কি প্রয়োগ করতে হয়, যে পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয়, ঘোরানোর জন্য যে পরিমাণ টর্কের প্রয়োজন হয় তাকেই বলছে ওই ঘূর্ণাক্ষ সাপেক্ষে, তাকে ওই বস্তুর জাড্য ভ্রামক বলে, ওই ঘূর্ণাক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামক বলে। তো জাড্য ভ্রামকের ডেফিনেশন বললাম তোমাদের, তাকে কি বলে, ওই অক্ষ সাপেক্ষে ওই বস্তুর, কেন এখানে অক্ষের ব্যাপারটা বলতে হবে, কারণ জাড্য ভ্রামক হচ্ছে ঘূর্ণাক্ষের অবস্থান, বস্তুর ভর বন্টন এবং বস্তুর আকারের উপর নির্ভর করে। কি বললাম, জাড্য ভ্রামক কি হচ্ছে না, ঘূর্ণাক্ষের অবস্থান, বস্তুর ভর বন্টন এবং বস্তুর আকারের উপর নির্ভর করে। ওকে, তো ওই জন্য জাড্য ভ্রামক সবসময় মানে অক্ষের কথাটা উল্লেখ করতে হয়। তো জাড্য ভ্রামকের সংজ্ঞাটা বললাম যে কোনো বস্তুকে ঘূর্ণাক্ষের সাপেক্ষে একক কৌণিক ত্বরণে ঘোরানোর জন্য যে পরিমাণ টর্কের প্রয়োজন হয় তাকেই বলছে ওই বস্তুর জাড্য ভ্রামক, ওই অক্ষ সাপেক্ষে। জাড্য ভ্রামকের একটু ভৌত ব্যাখ্যা বলি। জাড্য ভ্রামক যেমন জড়তার পরিমাপ, যার ভর বেশি তার জড়তা তত বেশি হয়, তেমনি জাড্য ভ্রামক হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মের জন্য কোনো বস্তু তার ঘূর্ণন প্রবণতাকে বাধা দেয়, যে ধর্মের জন্য কোনো বস্তু তার ঘূর্ণন গতিকে বাধা দেয় তাকেই বলে জাড্য ভ্রামক। ওকে, তো জাড্য ভ্রামকের ডেফিনেশন আমরা অনেক পাবো। তো আমরা একটু আগে পেয়েছিলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কোয়ার। এখান থেকে আমরা ডেফিনেশন বলতে পারি, কি বলতে পারি, যে জাড্য ভ্রামক হচ্ছে কি না, ঘূর্ণাক্ষ সাপেক্ষে কণাগুলির ভর এবং ঘূর্ণাক্ষ সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর মধ্যস্থিত কণাগুলির ভর এবং ঘূর্ণাক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জাড্য ভ্রামক। আবার বলছি, জাড্য ভ্রামকের আবার ডেফিনেশন অনেক আছে। তো এই ডেফিনেশন বলা যেতে পারে যে ঘূর্ণাক্ষ সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর মধ্যস্থিত কণাগুলির ভর এবং ঘূর্ণাক্ষ থেকে ওই কণাগুলির দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি কে বলে জাড্য ভ্রামক। ঠিক আছে, বা আমরা বলতে পারি জাড্য ভ্রামক আই ইকুয়াল টু টাউ বাই আলফা। দেখো টাউ সমান আই আলফা। তো জাড্য ভ্রামক কাকে বলতে পারি, জাড্য ভ্রামক হচ্ছে, দেখো কোনো বস্তুকে ঘোরাতে গেলে টর্ক প্রয়োগ করতে হয়, কোনো বস্তুর ঘূর্ণন গতি ঘটাতে গেলে যে পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয় সেই টর্ক এবং ওই টর্ক প্রয়োগের ফলে যে কৌণিক ত্বরণ উৎপন্ন হয় তাদের অনুপাতকে বলে
জাড্ড ভ্রামক। তার জাড্ড ভ্রামক হচ্ছে টর্ক আর কৌণিক ত্বরণের অনুপাত। কোনো বস্তুকে ঘোরাতে গেলে যে পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয় সেই টর্ক এবং টর্কের ফলে উৎপন্ন কৌণিক ত্বরণের অনুপাতকে বলে জাড্ড ভ্রামক। ওকে, তাহলে আমরা ফাইনালি পেলাম যে I = mr²। কেমন? তাহলে এর মাত্রা কি হবে? ml²। জাড্ড ভ্রামকের মাত্রা হচ্ছে ml²। ইউনিট কি হবে? সিজিএসে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, whereas এসআইতে হবে কেজি মিটার স্কোয়ার। আর সর্বশেষ বলে রাখি, জাড্ড ভ্রামক হচ্ছে বস্তু রৈখিক গতিতে ভরের যে ভূমিকা, কৌণিক গতিতে জাড্ড ভ্রামকের সেই ভূমিকা। ওকে, তাহলে জাড্ড ভ্রামক আমরা বললাম যে টাউ সমান I × আলফা, যেটা এই টাউ সমান I × আলফা, এটা হচ্ছে রৈখিক গতিতে ইকুইভ্যালেন্টটা, এটা হচ্ছে রৈখিক গতিতে আমরা জানি F সমান m × a। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F সমান ফোর্স সমান মাস × অ্যাক্সিলারেশন। নিউটনের সেকেন্ড লর গাণিতিক রূপ হচ্ছে রৈখিক গতিতে F সমান m × a, যেটা কৌণিক গতিতে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে টাউ সমান I আলফা। এটা কৌণিক গতিতে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। তাহলে এই F সমান টাউ I আলফা, টাউ সমান I আলফা এবং F সমান m এ পরস্পর ইকুইভ্যালেন্ট, সমতুল্য। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ইংলিশটা আছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন। আমি এইটা বোঝানোর জন্য এখানে ছবি আঁকছি। সাপোজ এটা একটা ঘূর্ণন অক্ষ, যাকে আমরা বলছি সংক্ষেপে ঘূর্ণাক্ষ। এটা রিজিড বডি, অসংখ্য কণার সমষ্টি। m1 ভরের কণা আছে, m2 ভরের কণা আছে, m3 ভরের কণা আছে, অসংখ্য কণার সমষ্টি রিজিড বডি। কণাগুলির দূরত্ব, এর দূরত্ব r1 ঘূর্ণাক্ষ থেকে, দূরত্ব r2, আর এর দূরত্ব হচ্ছে r3। এইটা আমরা ইকুইভ্যালেন্ট টু বলতে পারি, ধরো এই যে রিজিড বডি, তার সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে। সেই বিন্দু হচ্ছে ধরো ক্যাপিটাল M, ওই বিন্দু, মানে এটা ঘূর্ণাক্ষ ধরো। তাহলে ঘূর্ণাক্ষ থেকে এমন একটা দূরত্ব, যে দূরত্ব সেটা কে, এটা হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ। কে দূরত্বে এই বস্তুর সমগ্র ভর ধরো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, সেটা হচ্ছে এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। পুরো বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল M, মানে সামেশন অফ স্মল m। তাহলে চক্রবর্তী ব্যাসার্ধ আমি সংজ্ঞাটা লিখছি, কোনো অক্ষের সাপেক্ষে বস্তুর, এখানে দেখো চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কোনো অক্ষের সাপেক্ষে বস্তুর চক্রগতির ব্যাসার্ধ হলো, চক্রবর্তী ব্যাসার্ধ হচ্ছে এই যে ডিস্টেন্সটা, চক্রবর্তী ব্যাসার্ধ হচ্ছে এই ডিস্টেন্সটা, যে কোন ডিস্টেন্স না, ব্যাসার্ধ হলো ওই অক্ষ থেকে এমন একটি দূরত্ব, মানে ওই অক্ষ থেকে এই যে দূরত্বটা ধরো কে, ধরো আর কি, ওই অক্ষ থেকে এমন দূরত্ব যেখানে বা এমন একটি দূরত্ব যেখানে বস্তুর সমস্ত ভর এক বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করলে কি হচ্ছে না, ওখানে কি হচ্ছে না, মনে করলে ওই অক্ষের সাপেক্ষে
কি হচ্ছে না বস্তুর জাড্য ভ্রামক মানে সমগ্র বস্তুর জাড্য ভ্রামক ও বিন্দু ভরের জাড্য ভ্রামক সমান হয়। ডেফিনেশন আমি জাস্ট আর একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দুটো ছবি এঁকেছি, ধরো এটা রিজিড বডি বি একটা বস্তু, এই বস্তুর সমস্ত ভর ধরো এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। তো ঘূর্ণাক্ষ থেকে যে দূরত্বে সেটা কে দূরত্বে লিখেছি আমি, কোনো অক্ষের সাপেক্ষে বস্তুর চক্রবর্তী ব্যাসার্ধ হলো ওই অক্ষ থেকে এমন একটি দূরত্ব মানে কে দূরত্ব যেখানে বস্তুর সমস্ত ভর এক বিন্দুতে কেন্দ্রীভূত আছে। এই বিন্দুতে মনে করলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জাড্য ভ্রামক আর বিন্দু ভরের জাড্য ভ্রামক সমান হচ্ছে। ওকে, অর্থাৎ তাহলে বস্তুর জাড্য ভ্রামক কত হচ্ছে, ধরো জাড্য ভ্রামক হচ্ছে ধরো আই ধরো, আর এই বিন্দু ভরের জাড্য ভ্রামক কত হচ্ছে, এই বিন্দু ভর হচ্ছে ক্যাপিটাল এম, জাড্য ভ্রামক কি হয় এম এল স্কোয়ার, তাহলে এম কে স্কোয়ার, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে এম কে স্কোয়ার। আবার আমরা বলতে পারি এটা হচ্ছে বস্তুর জাড্য ভ্রামক, কত হয় বস্তুর জাড্য ভ্রামক সামেশন অফ এম আর স্কোয়ার, তাহলে এম কে স্কোয়ার। তাহলে দেখো কে স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল সামেশন অফ এম আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম, দ্যাট ইজ এটা হচ্ছে ধরো আই বাই এম, আই বাই এম, তাহলে কে হয়ে গেল রুট ওভার আই বাই এম। এটা হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ এবং জাড্য ভ্রামকের মধ্যে রিলেশন। তো চক্রবর্তী ব্যাসার্ধ হচ্ছে কি না একটা দূরত্ব, অর্থাৎ এর মাত্রা হচ্ছে ডিস্টেন্সের মাত্রা, মানে সেন্টিমিটার, ইউনিট সেন্টিমিটার, মিটার, এসআইতে মিটার, সিজি সেন্টিমিটার, আর মাত্রা হচ্ছে এখানে এল। ওকে, মাত্রা হচ্ছে এল, লেন্থ। আচ্ছা, এখন যেটা বলবো তোমাদের সেটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা এখানে যে আমরা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ তো কৌণিক ভরবেগ যদি আমি বোঝাতে হয় একটা ছবি আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়। কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ, যেটা আমরা বলেছিলাম রৈখিক ভরবেগ, মানে রৈখিক গতিতে রৈখিক ভরবেগ, আর এখানে কৌণিক ভরবেগ। তো সাপোজ আমি সেই একটা ছবি আঁকছি, ধরো একটা বস্তু আছে এক্স ওয়াই প্লেনে, এই এক্স ওয়াই প্লেনে একটা বস্তু আছে, ধরো এটা মূল বিন্দু, এটা ধরো পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর এখানে আমরা এখানে এই বস্তুর বেগ মানে ভরবেগ, ভরবেগ ধরো স্মল পি ভেক্টর, পি ভেক্টর হচ্ছে কি না রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম, মানে এই বস্তুটা আছে এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে। তাহলে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত থিটা, থিটা, তাহলে যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে। তাহলে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানলে কী হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলে এটা হচ্ছে আমাদের ওই ধরো এই হচ্ছে আর সাইন থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা, এটা থিটা হলে এটা আর কস থিটা, এটা আর সাইন থিটা। ওকে, তা থিটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড পি ভেক্টর। আর ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে পজিশন ভেক্টর। তাহলে এখানে কৌণিক ভরবেগ হচ্ছে, ধরো বস্তু আছে এখানে কি বলেছি এক্স ওয়াই প্লেনে বস্তু আছে, বস্তু আছে এক্স ওয়াই তলে, তাহলে একটি অক্ষের সাপেক্ষে বস্তুটিকে ঘোরাতে হবে, ঘোরাতে গেলে তার এখানে তার রৈখিক ভরবেগ, একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তু ঘোরার সময় তার রৈখিক ভরবেগের যে ভ্রামক তাকেই বলে কৌণিক ভরবেগ। আমি সংজ্ঞাটা লিখছি, কোনো বস্তুর একটি অক্ষের সাপেক্ষে ঘোরানোর জন্য বা ঘোরানোর ফলে কোনো বস্তুর একটি অক্ষের সাপেক্ষে
মানে ঘোরার ফলে তার কৌণিক ভরবেগের তার রৈখিক ভরবেগের কোনো বস্তুর একটি অক্ষের সাপেক্ষে ঘোরার সময় তার রৈখিক ভরবেগের ভ্রামককে কি বলে? কৌণিক ভরবেগ বলে। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ডেফিনেশন। কোনো বস্তুর একটি অক্ষের সাপেক্ষে ঘোরার সময় তার রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। আমরা একদম প্রথমেই বলেছিলাম বলের ভ্রামক। তাহলে এখানে দেখো, ধরো পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর। এই বস্তুটাকে পি বিন্দুতে বল মানে রৈখিক ভরবেগ, এই বস্তুটাকে এক্স ওয়াই তলে ঘোরানোর জন্য পি বিন্দুতে আর ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে রৈখিক ভরবেগ হচ্ছে স্মল পি ভেক্টর। স্মল পি হচ্ছে রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম, যেটা আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এখানে আর পি যে তলে আছে, মানে আর ভেক্টর আর পি ভেক্টর আছে এক্স ওয়াই তলে, তাহলে কৌণিক ভরবেগ হবে আর এবং পি উভয়ের সঙ্গে লম্ব হবে এবং হবে, নিয়মটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। ওকে, তাহলে এখানে কৌণিক ভরবেগ যদি আমরা এল ধরি, এল ভেক্টর হবে যেটা বরাবর। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এল ভেক্টর হচ্ছে আর ক্রস পি। বস্তুটি আছে এক্স ওয়াই প্লেনে। বস্তুটাকে ঘোরানোর জন্য, মানে একটা বস্তু যদি একটি অক্ষের সাপেক্ষে ঘোরে আর কি, ঘোরার ফলে তার যে রৈখিক ভরবেগের ভ্রামককে বলছে কৌণিক ভরবেগ। তাহলে এখানে রৈখিক ভরবেগের ভ্রামকটা হচ্ছে, আমরা প্রথমে বলেছিলাম বলের ভ্রামক, কি বলেছিলাম? আর ক্রস এফ। এখানে আর ভেক্টর ছিল আর এখানে এফ ভেক্টর ছিল। এখন বলছি রৈখিক ভরবেগের ভ্রামক, সেটা এল ভেক্টর। এল ভেক্টর হচ্ছে আর ক্রস পি। তাহলে আর ক্রস পি এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, মানে আর পি সাইন থিটা। তাহলে এখানে এল এর মানটা কত হচ্ছে? আর পি সাইন থিটা। তাহলে ভেক্টর ফর্মে আর ক্রস পি, আর এর মান হচ্ছে আর পি সাইন থিটা। এখন যদি থিটা 90 ডিগ্রি হয়, তাহলে এল সমান হচ্ছে আর পি। থিটা 90 কোথায় হয়? ধরো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তাহলে এখানে বৃত্তপথে কি হয় না, রৈখিক বেগ হয় স্পর্শ বরাবর। তাহলে আর ভেক্টরটা হয় এটা 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি এখানে, আর আর ভেক্টর এইটা মানে রেডিয়াস ভেক্টর। তাহলে আর ভেক্টর হচ্ছে রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এল ইকুয়াল টু হবে আর পি সাইন 90। তাহলে এখানে বেগ হচ্ছে ভি, তাহলে রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি ভেক্টর। তাহলে একটা বস্তু ধরো একটা মানে বৃত্তপথে ঘুরছে, তাহলে আবর্তিত বস্তুর বৃত্তের কেন্দ্র সাপেক্ষে তার রৈখিক ভরবেগের ভ্রামককে বলে কৌণিক ভরবেগ। তাহলে এখানে কৌণিক ভরবেগ হবে এল সমান আর পি সাইন 90 আর পি। যদি আর ইকুয়াল টু 0 হয়, হলে এল ইকুয়াল টু 0, অর্থাৎ আর 0 মানে অরিজিনে যদি মানে ঘূর্ণন কেন্দ্রগামী যদি ভরবেগ প্রয়োগ করা হয়, তাহলে কৌণিক ভরবেগ উৎপন্ন হবে না, কৌণিক ভরবেগ 0 হবে। আর ইকুয়াল টু 0 হলে এল ইকুয়াল টু 0। আবার যদি পি ইকুয়াল টু 0 হয়, রৈখিক ভরবেগ যদি 0 হয়, এল ইকুয়াল টু 0। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি হলে এল ইকুয়াল টু 0। আর ভেক্টর আর পি ভেক্টর যদি একই ডিরেকশানে থাকে, সেম ডিরেকশান বা অপোজিট ডিরেকশান, মানে আর পি যদি সেম ডিরেকশান একই দিকে থাকে বা অপোজিট ডিরেকশান থাকে, তাহলে কৌণিক ভরবেগ 0 হচ্ছে। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি যেটি ঘূর্ণন তলের সঙ্গে, কৌণিক ভরবেগটাও একটা ভেক্টর রাশি যেটি ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। এখানে আর ভেক্টর আর পি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, এল ভেক্টর। ওকে, তাহলে কৌণিক ভরবেগ এল সমান আর পি। আর কৌণিক ভরবেগের
আমরা এখন কৌণিক ভরবেগের সঙ্গে জাড্য ভ্রামকের রিলেশন বের করব। তাহলে জাড্য ভ্রামক, ওকে, মানে কৌণিক ভরবেগ ও জাড্য ভ্রামকের মধ্যে সম্পর্ক, কৌণিক ভরবেগ ও জাড্য ভ্রামকের মধ্যে সম্পর্ক। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এল, তাহলে এল সমান হচ্ছে মানে রৈখিক ভরবেগের ভ্রামক, মানে পি ইন্টু আর। ওকে, পি মানে এম ভি, আর ভি মানে পি মানে এম ভি আর ভি মানে আর ওমেগা আর। তাহলে এল সমান কি হয়ে গেল এম ভি আর। ওকে, পিটা হচ্ছে কি রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম, আর এল সমান কি হয়ে গেল না এম আর স্কোয়ার ওমেগা। তাহলে আবার এল সমান হয়ে গেল আই ওমেগা। এল সমান কি হয়ে গেল আই ওমেগা। তাহলে কৌণিক ভরবেগ সমান এটা হয়ে গেল যে কৌণিক ভরবেগ ইকুয়াল টু জাড্য ভ্রামক ইন্টু কৌণিক বেগ, মানে এল সমান আই ওমেগা। এটা হচ্ছে কৌণিক ভরবেগ আর জাড্য ভ্রামকের মধ্যে রিলেশন। ওকে, এখন আমরা একদম আজকে এই ক্লাসের শেষ যেটা বলবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তার আগে আমরা একটু যে কৌণিক ভরবেগের ইউনিটটা দেখে নিই। কৌণিক ভরবেগ ছিল কি না এল সমান ছিল এম আর স্কোয়ার ওমেগা। তাহলে মাত্রা কত হবে? মাত্রা হয়ে যাবে এম, কৌণিক ভরবেগ মাত্রা হয়ে যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স, যেহেতু ওমেগা আছে। আর ইউনিট হয়ে যাবে সিজিএসি ইউনিট কত হবে? গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। আর এসআইতে কী হবে? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। ওকে, তো এখন আমরা ওই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা দেখে নিব। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটি হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কনজারভেশন ল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, তো আমরা প্রথমে দেখেছি আমরা যে টর্ক টাউ সমান আই আলফা। কেমন? আবার আলফা মিনস আমরা জানি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। তাহলে দেখা যাচ্ছে যে টাউ টি সমান আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1, আই ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওকে, এবং এটা দেখো, এটা রৈখিক গতিতে, এই ইকুয়েশনটা রৈখিক গতিতে কার সমতুল্য না এফটি সমান এম ভি মাইনাস ইউ। রৈখিক গতিতে এর সমতুল্য ইকুয়েশন হচ্ছে এইটা, এফটি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এফটি ছিল রৈখিক ঘাত, তাহলে এখানে কৌণিক ঘাত হবে টাউ টি, কৌণিক ঘাত। ওকে, টাউ টি। তাহলে যদি টি সময়ে ধরি, টি সময়ে বস্তুর জাড্য ভ্রামক I1 থেকে পরিবর্তিত হয়ে I2 হলো, তাহলে আমরা বলতে পারি যে টাউ টি সমান I1 বা I2 ওমেগা 2 মাইনাস I1 ওমেগা 1। টাউ টি সমান I2 ওমেগা 2 সমান I1 ওমেগা 1। ওকে, টি সময়ে বস্তু জাড্য ভ্রামক I1 থেকে I2 হলে আমরা বলতে পারি টাউ টি সমান I2 ওমেগা 2 মাইনাস I1 ওমেগা 1। তাহলে এখন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি না, যদি টাউ ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো I2 ওমেগা 2 সমান I1 ওমেগা 1।
টাউ জিরো মানে টর্ক, অর্থাৎ বাহ্যিক টর্ক যদি প্রযুক্ত না হয়, ওকে, বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে, লটা কি না, বাহ্যিক টর্ক প্রযুক্ত যদি না হয়, বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে ঘূর্ণাক্ষ সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। কি বললাম? বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে ঘূর্ণাক্ষ সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে, অর্থাৎ প্রাথমিক কৌণিক ভরবেগ সমান অন্তিম কৌণিক ভরবেগ। তাহলে কোনো বস্তুর উপর বাইরে থেকে টর্ক যদি প্রযুক্ত না হয়, তাহলে ঘূর্ণাক্ষ সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। এটি হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে এই সূত্রের আমরা এখানে অনেক এক্সাম্পল আছে। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের অ্যাপ্লিকেশন, উদাহরণ। তাহলে এখানে এল সমান কি হয়ে গেল না, এল সমান হয়ে গেল আই ওমেগা সমান ধ্রুবক। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এল সমান আই ওমেগা সমান ধ্রুবক, বা I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো আইস স্কেটিং, বরফে স্কেটিং করার সময় কি করে না, যারা স্কেটিং করে তারা কি করে, অনেক সময় হাত দুটো বাহু প্রসারিত করে তার ঘূর্ণন গতি কমায়, বা দুটো বাহু সংকুচিত করে ঘূর্ণন গতি বাড়ায়, বা কোনো মঞ্চ থেকে ড্রাইভ জলে যখন ঝাঁপ দেয় সুইমিং পুলে কোনো মঞ্চ থেকে, তখন কি করে না, তারা ওই ঘূর্ণন গতি বাড়ানোর জন্য তার বাহু দুটি সংকুচিত করে। মানে বাহু দুটি সংকুচিত করলে কি হয়, জাড্ডা ভ্রামক কমে যায়, I=mr²। কোনো মঞ্চ থেকে ডাইভ দেওয়ার সময় জলে বাহু দুটি সংকুচিত করে ঘূর্ণন গতি বাড়ায়, বাহু দুটি সংকুচিত করলে আর কমে যাচ্ছে, মানে আই কমে যাচ্ছে, জাড্ডা ভ্রামক কমে যাওয়ার ফলে ওমেগা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কৌণিক গতি বেড়ে যাচ্ছে, কারণ মানে কৌণিক বেগ বেড়ে যাচ্ছে, কারণ আই ওমেগা সমান ধ্রুবক। বা সার্কাসে বিভিন্ন খেলায় যখন মানে বিভিন্ন ইভেন্টে যখন ওই ঘূর্ণন গতি কমানো হয় বাড়ানো হয়, সেগুলো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগিয়ে এটা করা হয়। বা ব্যালে নর্তকী যখন ব্যালে ড্যান্স হয়, তখন তার ঘূর্ণন গতি কমানোর জন্য তার দুটি বাহু প্রসারিত করে। দুটি বাহু প্রসারিত করলে কি হবে, জাড্ডা ভ্রামক বেড়ে যাবে, আই বেড়ে গেলে কি হবে, ওমেগা কমে যাবে, কারণ আই ওমেগা সমান কনস্ট্যান্ট। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ অনেক আছে, তো এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। আমার এটাই ছিল আজকে প্রথম ক্লাস, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।